নার্ভের সমস্যা, এটাও ওই ডায়াবেটিস, সুগার বা থাইরয়েড, প্রেশারের মতো খুব কমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কারণও আছে, আমরাই বেশ কিছু ভুল করি, তাই সেটা হচ্ছে। তো এই নার্ভের সমস্যাটা আসলে কি জানেন? আমরা অনেকেই ভুল জানি। ভুলে যাওয়া কি নার্ভের সমস্যা? ঘুম না আসা, অনিদ্রা কি নার্ভের সমস্যা? ঘাড়ে পিঠে ব্যথা, এগুলোও কি নার্ভের সমস্যা? কোনটা আসলে নার্ভের সমস্যা? আমরা যার 80% ভুল জানি। আজকে সত্যিটা জানাবো আপনাদের। নাক ডাকা মানে কি স্লিপ অ্যাপনিয়া? মানে স্লিপ অ্যাপনিয়া কোন নাক ডাকাটা সেটা বুঝতে হবে, নাকি সব নাক ডাকাই স্লিপ অ্যাপনিয়া? কি ভাবছেন? আচ্ছা, আপনার কি সামনে বিয়ে, বা আপনার বাড়িতে কারো বা পরিচিত কারো, বা প্রেগন্যান্সি প্ল্যানিং আছে আপনার বা আপনার পরিচিত বন্ধু বান্ধবের কারো? কেন ডাক্তারি পরামর্শ দরকার জানেন? কত ভুল আমরা করে ফেলি এই বিয়ে করার আগে এবং প্রেগন্যান্সি প্ল্যানিং এর আগে। অবশ্যই ডাক্তারি পরামর্শ দরকার। কেন সেটা জানাবো। চুল পড়ে যাচ্ছে, এটা এখন একেবারে ঘরে ঘরে সমস্যা। বিশেষ করে মহিলাদের, মেয়েদের মধ্যে তো বিশাল ভাবে চুল পড়ে যাচ্ছে। বাইরে থেকে আমরা দামি দামি শ্যাম্পু, তেল, প্যাক সব লাগাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। হবে কি করে? আসল কারণটাই তো আমরা জানি না। কারণ কারণের জায়গায় থেকে যাচ্ছে, আর আমাদের শুধুমাত্র পয়সা খরচা করছি আমরা ওই সমস্ত কসমেটিক্স লাগিয়ে। কারণটা কি জানতে হবে তো। জানাবেন, এই সমস্ত কিছুর বিষয়ে জানাবেন ডক্টর অর্কদীপ বিশ্বাস। শুনুন কি বলছেন। আরেকটা রোগ এখন খুব বেশি দেখা যাচ্ছে, তা হচ্ছে নার্ভের সমস্যা। প্রায় শোনা যায়, ও নার্ভের আমার তো মা নার্ভের সমস্যায় ভুগছে, বাবার নার্ভের রোগ হয়েছে। এই বিষয়টা ঠিক কি? মানে নার্ভ তো আমাদের সবার শরীরেরই আছে। নার্ভের সমস্যা মানে আমি এক্স্যাক্টলি বুঝি না। আমি দেখি অনেকে মানে যাদের চলতি কথায় লোকে বলে যে কেউ ধরুন ভুলভাল কথা বলছে, সেটাকেও লোকে বলে ওর নার্ভের রোগ। আবার কোমরে ব্যথা, সেটাকেও লোকে বলে নার্ভের রোগ। কেউ কারুর হাতে ব্যথা, সেটাকেও লোকে বলে নার্ভের রোগ। আবার তো নার্ভ আমি জানি না কি নার্ভ মানে কি। নার্ভ মানে স্নায়ু, মানে ব্রেন, সোজা কথায় বলতে গেলে। তো আমাদের মস্তিষ্ক রয়েছে এবং মস্তিষ্ক থেকে পরিচালনা করছে সে। এরকম স্নায়ু বেরোয়, যেটা আমাদের গোটা শরীরটাকে এই মস্তিষ্ক এবং আমাদের পিছন দিকে সুষুম্নাকাণ্ড বলে একটা জিনিস থাকে, গোটা শরীরটাকে আমাদের এই মস্তিষ্কর সাথে কানেক্ট করে রেখেছে এই নার্ভরা। এই নার্ভ হচ্ছে গোটা জিনিসটাকে কানেক্ট করে রেখেছে। তো এই রিলেটেড যে কোনো লোকে নার্ভের রোগ বলে মনে হয়। এবার বুঝতে হবে যে আপনি কি নার্ভের রোগের কথা বলছেন, মানে আপনি কোনটাকে মিন করতে চাইলেন, সেটাই মানে সেটা আমাকে যদি বলেন তাহলে আমি না, বলতে মানে পারবো। খুব কমনলি শোনা হয় না যে ঠিকই বলেছেন আপনি, যে কোমরে ব্যথা, কোমরে ব্যথা সেখানেও অবভিয়াসলি ওটা নার্ভের রোগ। তার কারণ আমাদের যেটা বললাম যে সুষুম্নাকাণ্ড, যেটা আমাদের পিঠের পিছন দিকে, মানে এই পিছন দিকে রয়েছে সুষুম্নাকাণ্ড। তো সুষুম্নাকাণ্ড থেকে এরকম দুদিকে এরকম নার্ভ বেরোচ্ছে, যেটা আমাদের গোটা শরীরে যাচ্ছে, হাতে যাচ্ছে, পায়ে যাচ্ছে। এইবার এই সুষুম্নাকাণ্ডটা থাকে আমাদের শিরদাঁড়ার মধ্যে। এই যে পিঠে যে ভার্টিব্রাল কলাম, শিরদাঁড়া, তার মধ্যে দিয়ে সুষুম্নাকাণ্ডটা যাচ্ছে এবং ওই শিরদাঁড়ার দুদিকে ফুটো ফুটো রয়েছে, ওই ফুটো দিয়ে নার্ভগুলো বাইরে বেরিয়ে আসে এবং হাতে পায়ে যায়। তো কোনো কারণে যদি এই শিরদাঁড়ার কোনো একটা সমস্যা, ধরুন শিরদাঁড়াটা এরকম বসে গেল, কিংবা ফুটোগুলো ছোট হয়ে গেল, কিংবা শিরদাঁড়ার মধ্যে কোনো একটা টিউমার হলো, কিংবা শিরদাঁড়ার মধ্যে কোনো একটা টিবি হয়ে শিরদাঁড়া ক্ষয়ে গেল, তাহলে এই যে নার্ভ যে বেরোচ্ছে তারা ইরিটেটেড হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বেরোতে পারবে না। তার মানে ওই নার্ভটা যে জায়গা দিয়ে যাচ্ছে সেখানে ব্যথা অনুভব করবে। তাহলে সেই জন্যই কোমরে ব্যথা যাদের হয় তারা দেখবেন বেশিরভাগ বলে যে কোমর থেকে ব্যথাটা পা অবধি নেমে যাচ্ছে, কারণ ওইখানে যে নার্ভটা বেরোচ্ছে ওই নার্ভটা ইরিটেট হচ্ছে এবং সেই স্নায়ুটার ব্যথাটা পুরোটা নিচ অবধি আসছে। এবার সেটা যদি এইবার তখন আমাদেরকে দেখতে হবে যে কেন হচ্ছে। অনেক সময় সিম্পল, আমাদের যে এখানের যে পিঠের যে মাসেলগুলো রয়েছে, সেই মাসেলগুলোর একটু হয়তো কোনো একটা চোট লেগেছে, একটু স্প্যাজম হয়েছে মাসেলের, তার জন্য হয়েছে। তখন সিম্পল আমরা যদি মাসেল রিল্যাক্সেশন দিই ঠিক হয়ে যায়। অনেক সময় যদি সেটা ঠিক না হয়, ধরুন কারোর এটা অন্য কোনো সমস্যা, যে হাড় ক্ষয়ে গেছে, পুরো দুটো হাড় এরকম বসে গেছে, আমরা ডিস্ক প্রোল্যাপস বলি, তো সেই সমস্ত ক্ষেত্রে তখন আমাদেরকে আবার অপারেশন করে সেই ডিস্ককে সোজা করতে হয় যাতে নার্ভটা বেরোতে পারে। এবার কিসের জন্য হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট আলাদা আলাদা। তাহলে এই অ্যালজাইমার বা ভুলে যাওয়া, এগুলো নার্ভের রোগ। কেন নার্ভের রোগ এগুলো? কারণ এই যে আপনি বললেন অ্যালজাইমার, পার্কিনসন, এই যে এগুলো হচ্ছে ব্রেনের, মস্তিষ্কের রোগ। তো এখানে আবার মস্তিষ্কের মধ্যে তো এই সবটাই তো আমাদের স্নায়ুতন্ত্র, ব্রেন, এবং ব্রেন থেকে যারা নার্ভ বেরোচ্ছে। তো মস্তিষ্কের মধ্যে বিভিন্ন কেমিক্যালের গন্ডগোল হচ্ছে। মস্তিষ্কের মধ্যে যে সমস্ত নার্ভগুলো রয়েছে সেই সমস্ত নার্ভগুলো, যেরকম অ্যালজাইমারের কথা বললেন, অ্যালজাইমারে
একটা টাইপ অফ মানে একটা এক ধরনের নার্ভ যেখান থেকে একটা কেমিক্যাল বেরোয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না, মোট কথা সেই নার্ভগুলো ধ্বংস হয়। সেই নার্ভগুলো তখন ধ্বংস হয়, তখন মানুষ মনে রাখতে পারেন না, সেটা অ্যালজাইমার। সেরকমভাবে পার্কিনসনেও এরকম আমাদের ব্রেনের মধ্যে কেমিক্যাল যেগুলো থাকে সেই কেমিক্যালের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, সেখান থেকে পার্কিনসন হয়। আবার সেই মানে আবার একটা ব্যাপার আছে যে পার্কিনসন এবং আরেক দিকে থাকে যে সাইকোসিস, দুদিকে দুটো কেমিক্যাল। তো পার্কিনসন কোথায়, এটা আমাদের ব্রেনের মধ্যে দুটো কেমিক্যাল রয়েছে, একদিকে মানে দুদিকে দু রকম কেমিক্যাল রয়েছে, এবং একটা কেমিক্যাল বেড়ে গেল, একটা কেমিক্যাল কমে গেল, একটা কেমিক্যাল বেড়ে গেলে আর একটা কেমিক্যাল কমে যায়। তো যেটা বেড়ে যাচ্ছে তখন পার্কিনসন হলে এটা ঠিক হয়ে যাচ্ছে, আবার এটা ঠিক হয়ে গেলে পার্কিনসন হয়ে যাচ্ছে, মানে একদিকে পার্কিনসন একদিকে সাইকোসিস, দুদিকে দুটো রয়েছে। তো এরকম বিভিন্ন রকম ভাবে, তো এগুলো সবই নার্ভের রোগ আর কি আলটিমেটলি। ভীষণ জটিল ব্যাপার, জটিল আপনি ব্যাপার। যত সহজ করে বোঝাচ্ছেন। জটিল। স্যার, সব নাক ডাকাই কি স্লিপ অ্যাপনিয়া? না না, অবভিয়াসলি সব নাক ডাকা যে স্লিপ অ্যাপনিয়া তা তো কখনোই নয়। তবে যারা নাক ডাকেন তাদের অবভিয়াসলি স্লিপ অ্যাপনিয়া আছে কি নেই, মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা অবভিয়াসলি দেখিয়ে নেওয়া উচিত, তাদের পরীক্ষাটা করানো উচিত। তবে স্লিপ অ্যাপনিয়ার খুব কমন প্যাটার্ন যেটা, স্লিপ অ্যাপনিয়া মানে কি, মানে অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে স্লিপ অ্যাপনিয়া যাদের থাকে তাদের কিন্তু রাত্রে বারবার ঘুম ভেঙে যায়, ঠিক আছে, এইটা একটা মানে মানে এটাই সিমটমটা মেন, এটাই যে তার বারবার ঘুম ভাঙছে এবং সে তার ঘুমটা একেবারেই সাউন্ড স্লিপ হয় না, তার পরের দিন একটা লেথার্জি থাকে। তো যারা নাক ডাকেন তাদের অবভিয়াসলি স্লিপ অ্যাপনিয়া আছে কি নেই সেইটা কিন্তু চেক করিয়ে নেওয়া উচিত। যদি স্লিপ অ্যাপনিয়া না থাকে তাহলে তো খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, মনের শান্তিতে নাক ডাকুন। কিন্তু যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করা প্রয়োজন, কারণ স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু আলটিমেটলি বিভিন্ন সমস্যা হতে পারে, ইভেন হার্ট অ্যাটাক অবধি হতে পারে। সো স্লিপ অ্যাপনিয়াকে অবভিয়াসলি কারেক্ট করা দরকার। আচ্ছা স্যার, আরেকটা একটু গাইনোকোলজি ডিপার্টমেন্টে চলে গেলেও এটা নিয়ে আপনার আমি অনেকগুলো ভিডিও দেখেছি, সেটা হচ্ছে প্রেগনেন্সি কেয়ার বলবো না, কিন্তু কেউ যদি ফ্যামিলি প্ল্যানিং করে তো তার আগে তার কি ধরনের কেয়ার বা তার কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে কোনো পরামর্শ নেওয়া, এগুলো কি সত্যি দরকার? একদমই দরকার। মানে আমি যদিও গাইনির লোক নই, তবু এইটুকু তো যে কাউকে বলা উচিত। মাধ্যমিক কিছুদিন আগে আমি দেখছিলাম, মাধ্যমিকেও শেখানো হয় যে মানে কুণ্ডলী কুষ্ঠি এগুলোর আগে অবভিয়াসলি যারা বিয়ে করছেন, মানে তারা যতই একে অপরকে চিনে থাকুক না কেন, তাদের কিন্তু কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা দেখা উচিত, যেরকম সেরোলজি মানে কোনো সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, কারণ বিভিন্ন সেক্সুয়াল ডিজিজ আছে যেগুলো এক পার্টনার থেকে আর এক পার্টনারের মধ্যে যেতে পারে, তাহলে সেগুলোকে আমরা আটকাতে পারি। দ্বিতীয়ত বিভিন্ন জেনেটিক রোগ খুব ইম্পর্টেন্ট, যে থ্যালাসেমিয়ার মতো জেনেটিক রোগ। তো অবভিয়াসলি সেই জেনেটিক কাউন্সিলিংও কিন্তু বিয়ের আগে করা প্রয়োজন, কারণ মা এবং বাবা মানে যাদের বিয়ে হচ্ছে তারা অ্যাপারেন্টলি তাদের মনে হচ্ছে আমাদের দুজনেরই তো থ্যালাসেমিয়ার কোনো সিমটম নেই, অসুবিধা নেই, কিন্তু বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে গেল, তো সেটা তো অবভিয়াসলি সেটা খুব বড় সমস্যার একটা জায়গা। তো বিয়ের আগে এই জেনেটিক কাউন্সিলিং করা, ব্লাড গ্রুপ দেখা, কারণ ব্লাড গ্রুপ যদি ধরুন এরকম হলো যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে যে বাচ্চা আসবে, প্রথম বাচ্চার ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা হবে। তাই এগুলো সমস্ত কিছু দেখা, ব্লাড গ্রুপ, সেরোলজি থেকে শুরু করে কোনো সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, জেনেটিক কাউন্সিলিং করা যেখানে থ্যালাসেমিয়ার মতো রোগকে আমরা আটকাতে পারি, অবভিয়াসলি এই জিনিসগুলো তো দেখা উচিতই উচিত। স্যার, চুল পড়ছে, এটা খুব কমন হয়ে গেছে এখন মেয়েদের সমস্যা। আমরা বাইরে থেকে হেয়ার প্যাক লাগাচ্ছি, দামি দামি শ্যাম্পু, হেয়ার অয়েল ইউজ করছি, কিন্তু এটাই তো কারণ নয়। আমরা ভেতরে কি হচ্ছে কিছু জানি না, তো কতটা ভুলভাবে এগোচ্ছি আমরা তার ট্রিটমেন্টে। প্রথমেই বলে দিই যে চুল পড়া এটা অনেকে বোঝে না যে আমি কোন ডাক্তারবাবু দেখাবো। আমি প্রথমেই আগে এটা বলে দিই, চুল যদি কারুর পড়ছে এবং এটা সমস্যা, তাহলে এইটা আসে হচ্ছে ডার্মাটোলজির আন্ডারে, মানে স্কিনের ডাক্তারবাবু যারা এমডি যারা ডার্মাটোলজিতে করেছেন এটা তাদের আন্ডারে পড়ে। তবুও আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন তাই আমি বলে দিই, চুল বিভিন্ন কারণে পড়তে পারে। যেরকম কারোর একটা বড় অপারেশন হলো, সার্জারি হলো, প্রচুর স্ট্রেস গেল, দেখবেন চুল পড়ে। তো এটা এক ধরনের চুল পড়ার কারণ, এবং যখনই ওই স্ট্রেসটা চলে যাবে তার আবার চুল ঠিক হয়ে যাবে। এটা একটা খুব কমন ব্যাপার, তাই এটাতে অসুবিধা নেই। কিংবা দেখবেন যারা ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি নেন তাদের চুল পড়ে যায়, কিন্তু তারপরে দেখবেন আবার চুল উঠে যায়, তাহলে এগুলো একটা দিক।
দ্বিতীয় একটা দিক যার জন্য চুল পড়ে সেটা হচ্ছে চুলের মানে আমাদের যে স্ক্যাল্প তার বিভিন্ন ইনফেকশন, যেরকম খুশকি তার মধ্যে আছে, তো তার জন্য চুল পড়ে। এবং সেখানেও আপনি যদি সেগুলোর ট্রিটমেন্ট করান, মানে খুশকির অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলেন, বা যদি স্ক্যাল্পে অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেগুলোর ট্রিটমেন্ট করলেন, তাহলে সেটাও ঠিক হয়ে যাবে। এছাড়া চুল পড়ার আরও যে কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের শরীরে কিছু হরমোনাল এফেক্ট, হরমোনাল কিছু সমস্যা হয়, এবং সেটাই সব থেকে কমন সমস্যা। সেই জন্য আমি লাস্টে আসছি। এছাড়া চুল পড়ার আর কারণ হতে পারে, যেরকম আমি আপনাকে বললাম, থাইরয়েডের সমস্যা। তো হাইপোথাইরয়েড মানে যাদের থাইরয়েড হরমোন কম তৈরি হয় তাদেরও চুল পড়ে। তো সেখানেও আপনি যদি থাইরয়েড হরমোনটাকে কন্ট্রোল করেন তাহলেও আপনার চুল পড়া কমে যাবে। ইভেন বিভিন্ন কারণে মানে বহু রোগ রয়েছে, মানে এরকম রোগ রয়েছে যেখানে যেরকম আপনাকে আমি বললাম না যে এরকম আমাদের বডির যে সিস্টেম রয়েছে তারা অনেক সময় বিগড়ে যায় এবং আপনার সিস্টেমকেই ক্ষতি করতে শুরু করে। তো এরকমও রোগ রয়েছে যেখানে আমাদের বডির সিস্টেম ওই চুলের গোড়ার এগেনস্টে বিগড়ে গেল এবং চুলের গোড়াগুলোকে গিয়ে ক্ষতি করতে শুরু করলো। তাহলে আপনি দেখবেন মাথার মধ্যে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা, একটা জায়গার গোল ফাঁকা, অ্যালোপেশিয়া নাকি ওটাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে সম্ভবত, আমি ভুলও বলতে পারি, আমার মাথায় আসে না। সবই অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানে চুল পড়ে যাওয়া। এবার অ্যালোপেশিয়ার অনেক টাইপ রয়েছে, সম্ভবত ওটাকে এরিয়াটাই বলে, যেহেতু আমি ডার্মাটোলজির লোক নই আমি মিসও করতে পারি, কিন্তু ওই জিনিসটাতে ওইটাই হয় যেখানে এরকম একটা জায়গায় এরকম প্যাচ ফাঁকা, কারণ ওই জায়গাটার ফলিকেল গুলোকে গিয়ে অ্যাটাক করে। তো সেখানেও আপনি যদি ওষুধ লাগান যেখানে আপনার সিস্টেম, ওটা আবার নর্মাল হয়ে যাবে। এগুলো হচ্ছে সবই মোটামুটি প্রিভেন্টেবল কজ। একটা জিনিস যেটা মোটামুটি এইবার যেটা কমনলি যে টাক পড়ে, মেয়েদেরও চুল পড়ে ছেলেদেরও, সেটা কি? দেখুন আমার পড়ছে দুদিক থেকে ফাঁকা হচ্ছে, ছেলেদের তো কমন প্যাটার্ন, এরকম দুদিক দিয়ে ফাঁকা হতে 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 এই দুদিকে ফাঁকা হয় আর এই জায়গাটা ফাঁকা হয় এবং আস্তে আস্তে টাকটা হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে অন্যরকম হয়, মেয়েদের ক্ষেত্রে হয় সিথির দুদিক থেকে চুল ফাঁকা হতে শুরু করে। মেয়েদের ক্ষেত্রে মানে আমাদের যেরকম এই সামনের লাইনটা পিছোচ্ছে, এটা পিছিয়ে যাচ্ছে, এরকম ভাবে টাক পড়ছে আর এই জায়গাটা ফাঁকা হচ্ছে, মেয়েদের ওটা হয় না। মেয়েদের সামনের লাইনটা ইনট্যাক্ট থাকে, কিন্তু মেয়েদের সিথির দুপাশ থেকে চুলটা ফাঁকা হয়। এইটা হয় হরমোনের জন্য, এইটা হরমোনাল এফেক্ট। এবং এই যে টাক পড়ার কারণটা, এইটাকে আটকানো সম্ভব ইনিশিয়াল স্টেজে। যদি শুরু থেকেই আপনি এটা ট্রিটমেন্টে থাকেন, অবভিয়াসলি বুঝতেই পারছেন যেহেতু হরমোনাল, তার মানে এরকম ওষুধ থাকে যেগুলো এই হরমোনগুলোকে ব্যালেন্স করে, কিংবা বিভিন্ন ড্রপ পাওয়া যায় যারা ফলিকেল গ্রো করতে সাহায্য করে, তাহলে আপনি তার ফলাফল পাবেন। কিন্তু একবার যদি পুরো ফাঁকা হয়ে যায়, ফলিকেল চলে যায়, তারপরে কিন্তু যতই তেল লাগান যাই করুন আর চুল ফেরত আসবে না যদি ফলিকেলই চলে যায়। তখন কিন্তু একমাত্র ট্রিটমেন্ট ওই আইদার আপনাকে সস্তায় যদি কাজ করতে চান তাহলে আপনাকে পরচুল পড়তে হবে, আর যদি আপনার বাজেট থাকে এবং ভালো জায়গা থাকে, কারণ অনেক জায়গায় এখন হচ্ছে তারপরে আরও বিপদ হয়, তাহলে আপনাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। তো সেগুলোই হচ্ছে লাস্ট স্টেপ। বাট যদি শুরুতেই আপনি যখন বুঝছেন যে ফাঁকা হচ্ছে এবং আপনি চান যে আপনি ট্রিটমেন্ট করাতে, যেরকম অনেক ছেলেরা টাক হয়ে গেলে তাদের কিছু যায় আসে না, তাহলে যায় আসে না, কিন্তু যারা চায় তাহলে তাদের শুরু থেকেই ট্রিটমেন্টে থাকতে হবে। তবে চুল পড়ার বহু কারণ থাকতে পারে, সেটা আমি আপনাকে বললাম। এরকম অনেক কারণ আছে যেগুলোতে ওই সমস্যাগুলো চলে গেলে আবার চুল গজিয়ে যাবে। দেখলেন কত সহজ সহজ সমাধান আছে, কিন্তু আমরা জানতামই না, কারণ আমাদের মাথায় তো ভুল তথ্যগুলো ভরা, সে কারণেই সমস্যাগুলো বেড়ে যায়। ভুল তথ্য মাথা থেকে ঝেড়ে ফেলুন। সঠিক তথ্য পেতে অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখুন। সুস্থ থাকুন, ভালো থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।